আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কনসেপ্ট এডুকেয়ার এবং কেমিস্ট্রোলজির পক্ষ থেকে ডক্টর আবরার চৌধুরী তোমাদের সাথে আছি। আজকে আমরা দ্রাব্যতা সিরিজের বেসিক টু প্রো সিরিজের আমরা দ্রাব্যতা লেকচার 3-তে আছি। আজকে আমরা মূলত অধক্ষেপ রিলেটেড ম্যাথগুলো দেখব, ঠিক আছে? অধক্ষেপ রিলেটেড ম্যাথগুলো দেখব এবং সম আয়নও আমরা কনসেপ্ট এবং ম্যাথ দেখব, ঠিক আছে? সো আমরা একটু দেখি কিভাবে করব। তো এখানে অধক্ষেপ রিলেটেড ম্যাথের জন্য দ্রাব্যতার দেখো স্টেপ ওয়ান হচ্ছে মিশ্রণের আয়নের ঘনমাত্রাগুলো বের করতে হবে, ঠিক আছে? আয়নের ঘনমাত্রাগুলো বের করতে হবে S1V1 আর কি S2V2, এই ফর্মুলা দিয়ে আমরা বের করব। আচ্ছা, এরপরে আছে স্টেপ 2-তে KIP বের করতে হবে, KIPর মানটা বের করতে হবে। আর স্টেপ 3 হচ্ছে KSPর সাথে কম্পেয়ার করব, দেখব যে KIPর মানটা বের হয়েছে ওইটা কি KSPর চেয়ে বড় নাকি ছোট। KSPর মানটা উদ্দীপকে তোমাদের দেওয়া থাকবে। আবার এমনও আছে যে অনেক উদ্দীপকে হচ্ছে দেওয়া থাকে না, ডাটা দেওয়া থাকে, তোমাকে গ নাম্বারে হচ্ছে বের করতে হয় এবং ঘ নাম্বারে কম্পেয়ার করতে হয়, ঠিক আছে? গ নাম্বারে বের করে ঘ নাম্বারে কম্পেয়ার করতে হয়। আচ্ছা, আমরা তো অলরেডি জানি KIP যদি বড় হয় তাহলে কি হবে, অধক্ষেপ পড়বে। আর যদি KIP ছোট হয় তাহলে কি অধক্ষেপ পড়বে না বা অধক্ষিপ্ত হবে না। আচ্ছা, তো এই জিনিসটাই হচ্ছে মূলত আমাদের দেখতে হবে আজকে। আচ্ছা, আমরা হচ্ছে এখন টাইপ 1 দেখব। আমরা হচ্ছে কয়েকটা টাইপে ভাগ করছি যাতে তোমাদের কাছে ইজি লাগে, ঠিক আছে? এই অধক্ষেপ রিলেটেড ম্যাথগুলা টাইপ 1 দেখো। টাইপ 1 এর মধ্যে এখানে এ পাত্র দেওয়া আছে, বি পাত্র দেওয়া আছে এবং সি পাত্র দেওয়া আছে। এ পাত্রের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, 50 ml 0.2 মোলার সিলভার নাইট্রেট। আর বি পাত্রে দেওয়া আছে 30 ml 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড। আর অধক্ষেপ পড়বে কিনা এটা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, অধক্ষেপ পড়বে কিনা সেটা হচ্ছে কোশ্চেন, যে দ্রবণ দুটো যদি তুমি মিশ্রিত করো তাহলে অধক্ষেপ পড়বে কিনা। এবং কেএসপির ভ্যালু দেওয়া আছে 10 সিলভার ক্লোরাইডের। আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে দেখো মিশ্রণে এজি প্লাসের ঘনমাত্রা বের করছি আর ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা বের করছি, ঠিক আছে? আমাদের এ পাত্রে সিলভার নাইট্রেট ছিল আর বি পাত্রে ছিল সোডিয়াম ক্লোরাইড। আমরা কেন সিলভার নাইট্রেটের মধ্যে শুধু সিলভারকেই চুজ করছি ঘনমাত্রা বের করার জন্য, আর এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কেন ক্লোরিনকেই চুজ করছি? কারণ আমাদের দ্রাব্যতা গুণফল কার দেওয়া আছে? দ্রাব্যতা গুণফল দেওয়া আছে হচ্ছে সিলভার ক্লোরাইডের। মনে রাখবা, যার দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে আমার তাদেরই ঘনমাত্রা এবং তাদেরই কি KIP বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেম ভাবে তাহলে আমাদের সিলভার ক্লোরাইড আছে, তার মানে এখান থেকে আমরা সিলভার আর ক্লোরিনের ঘনমাত্রা বের করব। মিশ্রণে দেখো সিলভার ক্লোরাইডের সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা S1V1 S2V2 দিয়ে বের করছি। আমরা S1 এর মান জানি যে 0.2, V1 এর মান জানি 50 উদ্দীপক থেকে বা কোশ্চেন থেকে জানি। আর S2 হচ্ছে কি মিশ্রিত অবস্থা বা মিশ্রিত করার পরে ঘনমাত্রা কত সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 80 কেন লিখছি আমরা? দেখো 50 আর 30 যদি আমরা কি করি যোগ করি, মানে মিশ্রিত করছি, তাই না? মিশ্রিত করলে কি 50 আর 30 যোগ হবে, টোটাল আমাদের কত? টোটাল আমাদের হচ্ছে কত? 80। টোটাল আমাদের হচ্ছে 80 দেওয়া, মানে 80 হবে আর কি। হ্যাঁ, তাইলে আমরা কি করলাম এখানে 0.2 আর 50 হচ্ছে কি করলাম গুণ করলাম S1V1 আর S2V2 হচ্ছে মিশ্রিত অবস্থায়। মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা আমরা বের করব আর আয়তন তো আমরা জানি, তাই না? এই যে এই 50 আর এই 30 আমরা যোগ করছি, টোটাল হচ্ছে 80। এখান থেকে আমরা S2 মানে Ag প্লাস আয়নের ঘনমাত্রা বের করলাম। সেম ভাবে ক্লোরিনের ক্ষেত্রে S1V1 S2V2 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 0.1 হচ্ছে ওর ঘনমাত্রা দেওয়া আছে আর ওর আয়তন দেওয়া আছে বা ভলিউম দেওয়া আছে কত? 30 ml। আচ্ছা, মিশ্রিত করার পর ঘনমাত্রা আমরা বের করব আর মিশ্রিত করার পর আয়তন কত হয়? 80, 50 আর 30 যোগ করলে। আর এখান থেকে সেম ভাবে আমরা S2 এর মানটা বের করছি, মানে ক্লোরিন আয়নের ঘনমাত্রা বের করছি। এরপর কি করছি? এই দুইটা কি করছি আমরা গুণ করে দিছি। KIP কি আয়ন দুইটার ঘনমাত্রার গুণফল। আমরা হচ্ছে আয়ন দুইটা কি করছি গুণ করে দিছি। গুণ করার পরে আমাদের কত আসছে? 4.625 × 10⁻³ আসছে। আচ্ছা, আমাদের KSP এর মান কত দেওয়া ছিল? 10⁻10। তাহলে 10⁻³ আর 10⁻10 এর মধ্যে বড় কে? অবশ্যই 10⁻³ বড়। তার মানে কি আমাদের KIP এর মানটা বড় হয়েছে, তার মানে আমাদের KIP এর মানটা বড় হয়েছে, তার মানে অধক্ষেপ পড়বে, ঠিক আছে? তার মানে অধক্ষেপ পড়বে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইপ 1। এরপরে যাই টাইপ 2-তে। টাইপ 2-তে কি বলা আছে যে 50 ml 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেওয়া আছে এ পাত্রে। সেম ভাবে বি পাত্রে দেওয়া আছে 30 ml 0.1 মোলার সিলভার নাইট্রেট। অধক্ষেপ পড়বে কিনা সিলভার ক্লোরাইডে জিজ্ঞাসা করছে। আর KSP এর মান দেওয়া আছে 10⁻10। তাহলে দেখো মিশ্রণে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা দেওয়া আছে আর সিলভার প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে S1V1 আর S2V2। তাহলে সেম ভাবে আমরা এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে সিলভার ক্লোরাইড, তাহলে এখান থেকে আমাদের সিলভারকে লাগবে এবং এখান থেকে আমাদের ক্লোরিনকে লাগবে। কিন্তু এখানে ক্লোরিন কয়টা আছে দেখো তো? ক্লোরিন আছে 2টা। এই জন্য 2টা থাকার কারণে আমাদের যে ক্লোরিনের ঘনমাত্রা 0.2, এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি। দেখো 2 দিয়ে গুণ করার পরে কত আসছে?
4 আসছে ইন্টু 50, এই যে 50 আমরা লিখছি, তারপর মিশ্রিত করার পরে S2 এর মানটা আমরা বের করব, আর এইটি কি যোগ করার পরে টোটাল আয়তন বা টোটাল ভলিউমটা। তাহলে এই যে ঘনমাত্রাটা বের করলাম, কার ঘনমাত্রা বের করছি? ক্লোরিনের ঘনমাত্রা বের করছি। আচ্ছা, মিশ্রণে Ag+ এর ঘনমাত্রা যদি আমরা বের করি, S1V1 আর কি S2V2, S1 এখানে কত 0.1, এখানে কিন্তু 2 দিয়ে গুণ হবে না, কারণ সিলভার এখানে কি একটাই আছে, আর ওখানে ক্লোরিন 2টা ছিল। টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য এই জায়গাটাই, ওইখানে ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করা লাগে না টাইপ 1 এ, এবং টাইপ 2 তে আমাদের ঘনমাত্রাকে 2 দ্বারা গুণ করা লাগছে। আচ্ছা, তাহলে 0.1 হচ্ছে আমরা বসাইলাম, এখান থেকে 30 বসাইলাম, আর S2টা আমরা বের করব, 80 হচ্ছে টোটাল যোগ করলে। তাহলে আমাদের মান আসে কত? 0.037 মোলার সিলভারের ঘনমাত্রা। তারপর দুইটা আমরা গুণ করে দিছি, ঘনমাত্রা দুইটা গুণ করে দিছি, আমরা KIP বের করতেছি। গুণ করার পরে কত আসলো? 9.25 ইন্টু 10⁻3। সেম ভাবে এখানে 10⁻3 আছে, এখানে 10⁻10 আছে। আমরা কম্পেয়ার করে দেখতেছি, স্টেপ 3 তে যেটা বলছিলাম আমি, কম্পেয়ার করে দেখতেছি 10⁻3 বড়, তার মানে KIP গ্রেটার দেন কত? KSP, তার মানে অধক্ষেপ পড়বে। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। আচ্ছা, এইটা গেল আমাদের টাইপ 2। এরপরে আসি আমরা টাইপ 3। আচ্ছা, টাইপ 3 তে কি বলছে? পার্থক্যটা দেখো। টাইপ 3 তে বলছে, দেখো আমাদের টাইপ 2 তে আর 1 এ, টাইপ 1 এ দেখো সিলভার ক্লোরাইড ছিল, এখানে সিলভার একটা, ক্লোরিন একটা। টাইপ 2 তেও সেম সিলভার ক্লোরাইড। টাইপ 3 তে কি? এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এখানে কি ক্যালসিয়াম কয়টা আছে? এখানে হচ্ছে ক্যালসিয়াম 2টা আছে। এখানে ক্যালসিয়াম কয়টা আছে? ক্যালসিয়াম না, সরি, ক্লোরিন 2টা আছে। এখানে ক্লোরিন 2টা আছে, তার মানে এখানে আমাদের KSP তে কিছু একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 3। আর এখানে সেম ভাবে দেখো, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, এখান থেকে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কাকে লাগবে? আমাদের এখান থেকে লাগবে হচ্ছে ক্যালসিয়ামকে, এবং এখান থেকে আমাদের কাকে লাগবে? এখান থেকে আমাদের লাগবে হচ্ছে ক্লোরিনকে। স্বাভাবিকভাবেই যেহেতু মেইনলি আমরা A আর B পাত্র মিশ্রিত করব, তারপরে জিজ্ঞেস করছে অধক্ষেপ পড়বে কিনা। ইভেন বোর্ডে যখন তুমি সলভ করবা বোর্ডের ম্যাথগুলা, দেখবা যে ঘুরাই ফিরে এই 3টা টাইপের মধ্যে হচ্ছে বেশি আসে। দেখো তাহলে কি বলছে, তাহলে ক্যালসিয়াম আছে এখানে একটাই, আর ক্লোরিন আছে 2টা। তাহলে এখানে দেখো এই 0.3 সাথে আমার কত 2 গুণ হয়েছে, তাই না? 0.6 হয়েছে। আর এখানে 40 দেওয়া আছে, এখানে 40 আমরা লিখলাম V1 এর মান। S2 হচ্ছে মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা আমরা লিখি নাই। V2 যেটা, এটা হচ্ছে 70, দুইটা যোগ করছি, তাহলে কি 70 দেওয়া আছে। তাহলে S2 এর মান কত? 0.34 মোলার। আচ্ছা, KIP এর ক্ষেত্রে আমরা কি করব? দেখো দুইটা গুণ করব। আচ্ছা, তার আগে আমরা ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রাটা বের করি, S1V1 S2V2। সেম ভাবে আমাদের ক্যালসিয়ামের হচ্ছে এখানে 0.2 আসিল, এবং আমাদের আয়তন V1 ছিল কত? 30। S2 ইন্টু কি 70 কেন? 70 হচ্ছে দুইটা যোগ করছি, 40 আর 30 যোগ করলে 70 হয়। সেম ভাবে আমরা S2 এর মানটা বের করছি 0.085 মোলার। তাহলে KIP এর ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম 2+ আর কি ক্লোরিন মাইনাস। এখানে ক্লোরিন কয়টা ছিল? এখানে ক্লোরিন ছিল কয়টা? ক্লোরিন ছিল হচ্ছে কি 2টা ছিল, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিন কয়টা? 2টা। এই যে 2 থাকার জন্য এখানে কি হচ্ছে? স্কোয়ার হয়ে গেছে। KIP এর ক্ষেত্রে সহগ যেটা, বা এটা যদি আমরা ভাঙি 2Cl- হবে, বা ক্লোরিন কয়টা? 2টা। এই 2টা ক্লোরিনের জন্য এখানে হচ্ছে কি স্কোয়ার হয়েছে। এই স্কোয়ারটা কিন্তু এই 2টা ক্লোরিনের জন্য হয়েছে, এইখানের 2টা ক্লোরিনের জন্য না। KIP এর এই যে ক্লোরিনের স্কোয়ারটা, এই যে KSP এর মানটা দেওয়া আছে ক্লোরিনের, এইটার জন্য হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মানটা আমাদের চলে আসছে। তাহলে KIP গ্রেটার দেন কি KSP, তার মানে হচ্ছে এখানে অধক্ষেপ পড়বে। এখানে দেখো এইখানেও সেম 10⁻3 ছিল, মানে বের হয়েছে আমাদের, আর দেওয়া ছিল 10⁻12। অবশ্যই কি, অবশ্যই এখানে 10⁻3টা বড়, তার মানে আমরা বলতে পারি KIP গ্রেটার দেন KSP। এইটা হচ্ছে আমাদের টাইপ 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দেখি একটু টাইপ 1 এ মূলত হচ্ছে আমাদের এখানে কোনো কিছু গুণ হয় না, নর্মালি যা ছিল তা দিয়ে আমরা করছি। টাইপ 2 তে কি হয়েছে? এখানে ক্লোরিন ছিল, আমরা এই জন্য ক্লোরিন 2টা থাকার কারণে আমরা ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করছি। আর টাইপ 3 তে কি হয়েছে? এখানে ক্লোরিন 2টা থাকার কারণে এখানে হচ্ছে স্কোয়ার হয়েছে, আর এই 2টা ক্লোরিনের জন্য কি হয়েছে? এখানে 0.6 হয়েছে। মানে বিষয়টা হচ্ছে যে এই ক্লোরিন 2টা থাকার জন্য এই জিনিসটারে 2 দিয়ে গুণ করে 0.6 হয়েছে, আবার এখানে ক্লোরিন 2টা থাকার জন্য এখানে পাওয়ারে 2 চলে গেছে, স্কোয়ার হয়েছে। এই হচ্ছে আমাদের ঘনমাত্রা রিলেটেড এই ম্যাথগুলো যদি পারো, মোটামুটি মেজরিটি ম্যাথ তুমি টেস্ট পেপারে সলভ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আগাই। দেখো এরপরে হচ্ছে আমরা বুয়েটের একটা ম্যাথ দেখি। দেখো বুয়েটে আসছে বিগত বছরে ভর্তি পরীক্ষাতে, বুয়েটের ম্যাথটাতে দেখো 100 ml দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? একটা সম্পৃক্ত দ্রবণ সিলভার ক্লোরাইড, আবার দেওয়া আছে 100 ml 0.3 মোলার সোডিয়াম ব্রোমাইড দেওয়া আছে। এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছে, আর
অধক্ষেপ পড়বে কিনা এটা জানতে চাইছে। তাহলে দেখো কেএসপি দেওয়া আছে দুইটার, কেএসপি হচ্ছে সিলভার ব্রোমাইডের দেওয়া আছে 10^15 আর সিলভার ক্লোরাইডের দেওয়া আছে 10^10। তাহলে সিলভার ক্লোরাইডকে, এখন কথা হচ্ছে যে আমরা নর্মালি কি সূত্র ইউজ করছি, S1V1 সমান হচ্ছে S2V2, কিন্তু দেখো এখানে সম্পৃক্ত দ্রবণ বল আছে, এখানে কিন্তু বলা নাই যে S1 এর মান কত, এখানে S1 এর মান কত বলা নাই, এখানে V1 বলা আছে। তাহলে আমরা কি করব, আমরা S1টা একটু বের করে নিব। দেখো সিলভার ক্লোরাইডকে যদি আমরা ভাঙি কি পাবো, সিলভার প্লাস আর কি ক্লোরিন মাইনাস। তাহলে কেএসপিটা হচ্ছে নর্মালি এখানে একটা এস ছিল, এখানে একটা এস, আয়ন দুইটা যখন গুণ করবো এস স্কোয়ার, এটা অলরেডি আমরা দেখে আসছি। তাহলে এস স্কোয়ার সমান হচ্ছে কত, 10^10। তাহলে এস এর মান কত হবে, 10^5। তাহলে আমরা কিন্তু সিলভার ক্লোরাইডের এস এর মানটা বা S1 এর মানটা কিন্তু আমরা বের করে ফেলছি, মানে ঘনমাত্রা কিন্তু আমরা বের করে ফেলছি। এই টুকটা হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট, এই টুক হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট, আর বাকি টুক আগের ম্যাথের মতোই। তাহলে দেখো, আর আমরা একটা জিনিস বলছিলাম যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা এবং দ্রাব্যতা সেম। আমরা কিন্তু আগের লেকচারগুলোতে বলে আসছি যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা এবং দ্রাব্যতা সেম। তাহলে দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম কার জন্য, সম্পৃক্ত দ্রবণের জন্য। তার মানে এই জিনিসটাই কি আমাদের ঘনমাত্রা হিসাবে কাজ করবে। তাহলে সেমভাবে S1 এর জায়গায় আমরা হচ্ছে 10^5 বসাই দিছি, আর V1 এর জায়গায় আমরা 100 বসাই দিছি, S2 এর জায়গায় S2, আর V2 এর জায়গায় কত 200 দেওয়া আছে। তাহলে S2 সমান কত, 5 × 10^6 আমাদের বের হয়ে গেছে। সেমভাবে এখান থেকে ব্রোমিনেরটাও আমরা বের করছি। ব্রোমিনের তো আসলে আমাদের ডাটা দেওয়াই আছে, ঘনমাত্রা এবং আয়তন সুন্দরভাবে দেওয়া আছে, এই জন্য S2 এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলছি। তাহলে কেআইপির ক্ষেত্রে কি, দুইটা আয়নের ঘনমাত্রা কি করছি, যে আমরা গুণ করে দিছি। ঠিক আছে, এই যে এটার ঘনমাত্রা এবং এটার ঘনমাত্রা আমরা কি গুণ করে দিছি। আচ্ছা, কেআইপি গ্রেটার দেন কেএসপি, মানে কি এখানে অধক্ষেপ পড়বে। কেআইপি গ্রেটার দেন কি কেএসপি, এখানে হচ্ছে অধক্ষেপ পড়বে। এখানে গ্রেটার দেন কিভাবে হইলো, দেখো এখানে কেআইপি কত আছে, 10^9 আছে। কেআইপি আছে কত, 10^9। আর আমাদের হচ্ছে এই সিলভার ব্রোমাইডের কেএসপি দেওয়া আছে কত, 10^15 দেওয়া আছে। তাহলে কে বড়, অবশ্যই কেআইপিটা বড়, তার মানে কেআইপি বড় দেখে এখানে অধক্ষেপ পড়বে। এটা হচ্ছে আমাদের বিগত বছরে বুয়েটে আসছিল। আচ্ছা, এরপরে দেখো, এর পরের ম্যাটটাতে দেখো কমন আয়ন ইফেক্টের কিছু একটা কনসেপ্ট আছে। কমন আয়ন ইফেক্টের কনসেপ্টটা কি, দেখো নর্মালি ধরো যে একটা পাত্রের মধ্যে তুমি হচ্ছে পানি নিছো আর হচ্ছে সিলভার ক্লোরাইড মিশ্রিত করতেছো, আবার আরেকটা পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ছিল, ওখানে একটা চামচে করে তুমি হচ্ছে সিলভার ক্লোরাইড মিশ্রিত করতেছো। তাহলে AgCl পানিতে, মানে H2O পানিতে হচ্ছে H2O পানিতে দ্রাব্যতা কত, S, আর সিলভার ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, S প্রাইম। S প্রাইম মানে একটাকে আমরা S দিয়ে প্রকাশ করছি, আরেকটাকে কি S প্রাইম দিয়ে প্রকাশ করছি। তাহলে নর্মালি S গ্রেটার দেন S প্রাইম হবে না। তুমি চিন্তা করো যে ধরো একটা এক্সাম্পল, ধরো যে তোমার ব্ল্যাক কালারের ড্রেস অনেকগুলো আছে। এখন মনে করো যে তুমি ব্ল্যাক কালারের ড্রেস, ধরো তোমার বার্থডে আসছে, তুমি চাইতেছো না আর কেউ তোমাকে ব্ল্যাক কালার ড্রেস হচ্ছে গিফট করুক, কিন্তু ধরো যে কোনো একজন পার্সন বা স্পেশাল কেউ তোমাকে হচ্ছে ব্ল্যাক কালার একটা ড্রেস হচ্ছে গিফট করে ফেলছে। তো গিফট করছে, এখন তো তুমি নাও করতে পারতেছো না, জোর করে হলেও নিতে হবে, তাই না? সো অলরেডি তোমার ছিল, আবার জোর করে নেওয়া লাগতেছে, নেওয়ার ইচ্ছাটা কম কিন্তু নেওয়া লাগতেছে। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলবো হচ্ছে, এটা হচ্ছে কমন ড্রেস ইফেক্ট, সম ড্রেস ইফেক্ট। এটা হচ্ছে কেমিস্ট্রির ভাষায় আমরা বলবো হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব। তাহলে এখানে দেখো সেম ভাবে S গ্রেটার দেন S প্রাইম কেন, কারণ সোডিয়াম ক্লোরাইডে আগে থেকে কিছু পরিমাণে কি আছে, ক্লোরিন আছে, আগে থেকেই কিছু পরিমাণে ক্লোরিন থাকে। নতুন ক্লোরিন তথা সিলভার ক্লোরাইড নেবার প্রবণতা কম থাকবে। এই প্রভাবকে সম আয়ন, এই প্রভাবকে সম আয়ন প্রভাব বলে। মানে অলরেডি আছে ক্লোরিন, আবার নতুন ক্লোরিন নেওয়ার কি ইচ্ছা কম থাকবে। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন অলরেডি আগে থেকে আছে, নতুন ক্লোরিন সিলভার ক্লোরাইডে নতুন ক্লোরিন নেওয়ার ইচ্ছা কম। আর পানির ক্ষেত্রে কি হবে, এই যে এই ক্লোরিনটা সে এখানে যেহেতু আগে থেকে ক্লোরিন নাই, ও হচ্ছে ইজিলি নিতে পারবে, এই জন্য হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বেশি, আর সোডিয়াম ক্লোরাইডে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা এখানে কম, এই জন্য S গ্রেটার দেন S প্রাইম। ঠিক আছে, এটাই হচ্ছে এখানের মেইন কথা। কমন আয়ন ইফেক্টের আমরা একটা ম্যাথ দেখি। দেখো ম্যাথে বলছে পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে কত, 1.3 × 10^5 মোল পার লিটার হলে 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভারের দ্রাব্যতা কত। আচ্ছা, এখানে আমাদের তাহলে বের করতে বলছে কি দ্রাব্যতা কত সেটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে একটা, আর 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইডে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে বলছে।
তাহলে সিলভার ক্লোরাইডকে যদি আমরা ভাঙি, এখানে 1 মোল আছে এস, এখানে সিলভার প্লাস এস, এখানে ক্লোরিন মাইনাস কি এস দেওয়া আছে, আর কেএসপি কত এজি প্লাস আর কি সিএল মাইনাস, এজি প্লাস আর কি সিএল মাইনাস। তাহলে সেম ভাবে এস ইন্টু এস, এস স্কোয়ার বের হয়ে যাবে। আমাদের এস এর মানটা বলা আছে 1.3 ইন্টু 10 ইনভার্স 5, এবং স্কোয়ার যেহেতু আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের কি বের হয়ে গেল, এখান থেকে আমাদের কেএসপির মানটা বের হয়ে গেল। এখন দেখো সোডিয়াম ক্লোরাইডে এখানে বলে দিচ্ছে কত 0.5, তাই না, 0.5 মোলার। তাহলে সোডিয়াম ক্লোরাইড আছে কত 0.5 মোলার, এখানে সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাসে কত 0.5 মোলার দেওয়া আছে। 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস প্রাইম হলে, মানে আমরা পানিতে যেটা সেটাকে হচ্ছে আমরা এস ধরছি, আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে সিলভার ক্লোরাইডটা আমরা দিব সেটাকে আমরা এস প্রাইম ধরছি। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বলতেছি, এখানে সিলভার ক্লোরাইডে এস প্রাইম হইলো, এটাও এস প্রাইম এবং এটাও কি এস প্রাইম, এটা হচ্ছে মিশ্রণের পরে, ঠিক আছে। তাহলে 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইডে এজিসিএল এর দ্রাব্যতা এস প্রাইম হলে এজিসিএল কে আবার ভাঙছি আমরা এস প্রাইম এস প্রাইম এস প্রাইম, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে। সেম ভাবে আমরা এই দুইটা গুণ করে দিছি, সিলভার আয়নের ঘনমাত্রা আর ক্লোরিন আয়নের ঘনমাত্রা গুণ করে দিছি। আচ্ছা তাহলে সিলভারের ক্ষেত্রে এখানে 1s বসাই দিছি আমরা, সেম ভাবে এখানে 1s তো ক্লোরিন আগে মানে 0.5 মোলার, দেখো এখানে 0.5 মোলার কিন্তু কোশ্চেনেই বলছে, তার মানে 0.5 মোলার তো ছিলই, সাথে হচ্ছে 1s, সাথে কি 1s দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে 1। তাহলে সেম ভাবে আমরা যখন হিসাব করছি 1s প্রাইম প্লাস 0.5, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা কেএসপির মানটা এই পাশে বাম পক্ষে বসাইছি। তারপরে আমরা কি করছি, নর্মালি যে দ্বিঘাত সমীকরণ সলভ করে সেই সূত্র দিয়ে দ্বিঘাত সমীকরণ আমরা কি করছি সলভ করছি। সলভ করার পরে আমাদের অ্যান্সার চলে আসছে, এটা অ্যান্সার চলে আসছে, মানে এস প্রাইমের যে ভ্যালুটা, এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে বলছে, তাই না। তাহলে এখানে আমরা এখানে মূলত কাজ করতেছি এই পার্টটা কি নিয়ে, সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করতেছি এই পার্টটাতে। তাহলে সোডিয়াম ক্লোরাইড নিয়ে যখন কাজ করছি এই দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আমরা হিসাব করার পরে বের করে ফেলছি। এখন হচ্ছে এখানে 10 ইনভার্স 10, এই যে 3.199 ইন্টু 10 ইনভার্স 10 অথবা -0.5, দুইটা আসছে। -0.5 গ্রহণযোগ্য নয়, কেন, কারণ দ্রাব্যতা কখনো নেগেটিভ হতে পারে না, দ্রাব্যতা বা সলিবিলিটি কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য -5 গ্রহণযোগ্য নয়। এবং এখানে তাহলে অ্যান্সার কি হবে, 3.199 ইন্টু 10 ইনভার্স 10, এটা হচ্ছে মোল পার লিটার। তো আমাদের সম আয়ন রিলেটেড আমরা একটা ম্যাথ সলভ করলাম, ইভেন এই ম্যাথটা বোর্ডেও আসছে, প্লাস হচ্ছে যে আমরা কনসেপ্টটাও দিলাম। সো ইন শর্ট মোটামুটি আমার দ্রাব্যতা সিরিজের বেসিক টু প্রো এর যেই 3টা লেকচার আমি নিলাম, তো মোটামুটি ভালো মতো নোট খাতা নিয়ে নোট করার পরে ইনশাল্লাহ নোট করলে তোমাদের দ্রাব্যতার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইভেন টেস্ট পেপার যখন তুমি খুলবা তুমি সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে কোনো একটা নতুন টপিক নিয়ে। ততদিন সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।